কৌশলের নামে গুপ্ত সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি বলেছেন তারেক রহমান। কাঁদলেন গুম খুনের শিকার পরিবারগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা শুনে, আশ্বাস দিলেন পাশে থাকার। ইসির আপিল শুনানিতে হট্টগোল, কুমিল্লায় হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল মঞ্জুরুলের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ইইউ প্রতিনিধি দল। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য রাখা জরুরি, গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, গণমাধ্যম সম্মেলনে বলেছেন সিনিয়র সাংবাদিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম খুনের শিকার পরিবারকে পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। তারা নির্বাচন বাতিলের সকল ষড়যন্ত্র রুখে দিতেও প্রস্তুত আছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন তার বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের বিষাদ সিন্ধু। নতুন বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, এমন অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো হেঁটে হাঁটা শেখার সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে এই মানুষগুলো এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন, এই বাংলার মাটিতেই অন্যায়ের বিচার দেখতে চান তারা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? বাকি জীবনে আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমি সবার বিচার চাই, আমার পরিবারের জন্য, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হেদায়েত করে। খুন থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়ে গেছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শিলংয়ের সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না? গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা আছে বলে জানান বিএনপির চেয়ারম্যান। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। ফ্যাসিবাদের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এর জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যেটি তৈরির পথ যে
তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন। এ সময় নির্বাচন ও আগামীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে ওই বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যান এর ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকে সারাহ কুক জানিয়েছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে চায় যুক্তরাজ্য। নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিটেনের মনোভাব ইতিবাচক বলেও জানান হুমায়ুন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত। বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার, হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই করব, এবং যেটা ইজ আমাদের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে, এই ক্ষেত্রেই করব। তো এই মিউচুয়াল ইন্টারেস্ট, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই এগুলো হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসনের আপাদমস্তক পরিবর্তন করতে হবে। রাজধানীর শাহজাহানপুর এলাকায় এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নীরবতা পালন করার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়। এলাকাবাসীর প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, গত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে বিএনপি। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারলে সাধারণ জনগণ ভোট দিতে পারবে। বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন ঘটাবে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণভোটের প্রশ্নে তিনি বলেন, সাধারণ মানুষের চিন্তায় স্বাধীনতা থাকতেই পারে, তারা না ভোট দিতেই পারে। একটা লোক বসা আছে এমন জায়গায় যে যিনি প্রশাসনের সর্বস্তরের লোককে পরিবর্তন করতে পারবেন। তিনি যদি ওখানে থাকেন এবং ওনার সাঙ্গপাঙ্গরা যদি ওখানে থাকেন, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমি মনে করি সরকারের এখন একেবারে সচিবালয়ের ভিতরে টপ টু বটম চেঞ্জ করা উচিত। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমরা কথা বলার জন্য যুদ্ধ করছি, আমরা অধিকারের জন্য যুদ্ধ করছি। আমার নাম বলার অধিকার থাকতেই পারে, এটা কিন্তু কার পৈতৃক দেশ তো না যে তার কথা আমাদের দেশে চলবে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে শনিবার 8ম দিনের আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। এদিন কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল হয়েছে বিএনপি প্রার্থীর। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে শনিবার সকালে 8ম দিনের আপিল শুনানি চলাকালে খোদ প্রধান নির্বাচন কমিশনারের সামনেই হট্টগোলে জড়িয়ে পড়েন আইনজীবীরা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ওঠে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে। কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর অভিযোগ, তার আইনজীবী জহিরুল ইসলাম মুসার দিকে আব্দুল আউয়াল মিন্টু তেড়ে আসেন। বলেন, এ ধরনের ঘটনায় নির্বাচন কমিশন শক্ত ভূমিকা না রাখলে ফ্যাসিজমের বিরুদ্ধে 24-এর লড়াই বৃথা যাবে। কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আউয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেড়ে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে আসেন। তেড়ে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন,
এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। এদিন শনিবার সকালে শোকজের জবাব দিতে নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানান, তুচ্ছ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। অবৈধ অস্ত্র, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সহ নানা অভিযোগে একজন অন্যজনের প্রার্থিতা বাতিলের আবেদনের শনিবার অধিকাংশ শুনানি করে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যান শনিবার। আইন শৃঙ্খলা পরিস্থিতির আসন্ন নির্বাচনের উপর প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপপ্রধান ইন্তালাসে। শনিবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় 200 পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের 64 জেলায় 56 পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন। তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে তারা বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। জুলাইয়ের নামেই জুলাই চেতনা ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে পেশার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সিনিয়র সাংবাদিকরা। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মিলনে তারা এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতা ও সম্পাদকরা যোগ দেন। সম্মেলনে দেয়া স্বাগত ভাষণে নিউজ সম্পাদক নুরুল কবিরের কণ্ঠে জুলাই উত্তর গণমাধ্যমে স্বাধীন সাংবাদিকতার নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জের কথা উঠে আসে। রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। গণ অভ্যুত্থানের সময়কার যারা কর্মী ছিলেন, সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি। কেন কর্মীদের নামে? এই জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না। আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। দেশের প্রধান দুটি গণমাধ্যমে নারকীয় হামলার প্রসঙ্গ টেনে নিজেদের মধ্যে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলেন সিনিয়র সাংবাদিকরা। যেই জুলাই চেতনার নাম ধরে যা দেখেছে, গরু কোরবানি দেওয়া, বিভৎস এরকম মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদেরকে কলঙ্কে এবং এটা অপবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। এটা খুবই মর্মান্তিক। আমরা চাই না যে আমরা বিচ্যুত হতে, আমরা জুলাই চেতনাকে সম্মান করতে চাই, সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না। বা এক থাকলেও আজকে এক থাকবো, পরশুদিন আগামী পরশুদিন বিভক্ত হয়ে যাব। একে অপরের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আর আবারও বলি যে ঐক্য, সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদেরকে মানতে হবে। আর যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের
অক্ষত থাকতে হবে। এই অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করেছিলেন, সংস্কার কমিশন, এবং এই রিপোর্টটি সরকার যদি বাস্তবায়ন করে তাহলে তথ্য মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা থাকবে না। তো এই ক্ষমতা না থাকার জন্যই তারা রিপোর্টটি বন্ধ করে রেখেছেন। এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ড কমিটি করা উচিত। এখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। সংবাদকর্মীদের রাজনৈতিক সচেতনতার সাথে দলীয় লেজুর ভিত্তিকে পৃথক করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি ও জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। সার্বক্ষণিক চলছে কোরআন তেলাওয়াত। মৃত্যুর ১৯ দিন পরও পরম শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপির সাধারণ কর্মী সমর্থক ও নেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের জেলা ও দেশের দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। এছাড়া দল করেন না, রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিরাও তাদের পরিবার পরিজন নিয়ে কবর জিয়ারত করতে উপস্থিত হন জিয়া উদ্যানে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন। স্বাভাবিক এটা আমি মনে করি আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করা আমাদের জন্য দায়িত্ব। খালেদা জিয়ার মাজার শরীফে আমার মামার সাথে এসেছি, আমার ফ্যামিলির সাথে। আমরা রাজশাহী থেকে এসেছি ঢাকায়। তার পিছনে এই মূল কারণে মূলত এইটা। আর যেহেতু তারা অনেক রেসপেক্টেড পারসন, তাদের জন্যই আমরা এসেছি মূলত। জানাজার দিনেও আমি ছিলাম উপস্থিত, অনেক পিছনে। জানাজার মাজারের কাছে আসা হয় নাই, এ দেখা ভালোবাসার টানে, হৃদয়ের টানে। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করে না। দেশের সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শনিবার রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিসংবাদিত প্রতীক। তার ত্যাগ ও অবদান বাংলাদেশের কোটি কোটি মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের স্বার্থ, জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকারের প্রশ্নে কখনো আপোষ করেনি। ঢাকা ৬ আসনের প্রার্থী হিসেবে তিনি বলেন, দলের সুনাম রক্ষা করা তার বড় দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায় তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ক্ষমতার জন্য লড়াই করি নাই, ক্ষমতার জন্য রাজনীতি আমরা করি না, এটা আর নতুন করে বলারও কিছু নাই। এটা একদম প্রমাণিত। বিএনপির যে আন্দোলন কোনো আপোষকামিতা নয়, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষকামিতা নাই, জনগণের ভোটের অধিকারের প্রশ্নে কোনো আপোষকামিতা আমরা করি নাই, এটা প্রমাণিত হয়েছে। বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, যাতে আর কোনোদিনও কোনো অপশক্তি এসে আমাদেরকে একটা দাস প্রজা রাষ্ট্রে পরিণত না করতে পারে। অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে জানিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। শনিবার সকালে রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্ট সাফা কনফারেন্সে তিনি এমন আহ্বান জানান। নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বহুমুখী চ্যালেঞ্জও রয়েছে। টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী ধারণা নয়, এটি এরই মধ্যে অর্থনৈতিক মূল্য সৃষ্টি, পরিমাপ ও প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। সম্মেলনে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ভবিষ্যৎ পেশা হিসেবে এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষ হিসেবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল দর্শন। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক অনুষ্ঠানে
তিনি একথা বলেন। এ সময় ইশরাক হোসেন বলেন, আগামীতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিএনপি কিংবা অন্য কোনো দলের নাম ব্যবহার করে অবৈধ স্থাপনা, ফুটপাত দখল কিংবা চাঁদাবাজি করলে কঠোরভাবে তা দমন করা হবে। এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, দিন রাত যে কোনো সময় নারী, শিশু, বয়স্ক সহ সকল নাগরিক যেন নিরাপদে চলাচল করতে পারেন, বিএনপি ক্ষমতায় গেলে তা নিশ্চিত করা হবে। রাস্তার উপরে বা অন্য রাস্তার উপরে অবৈধ স্থাপনা বা দোকানদারদের থেকে চাঁদাবাজি বা ফুটপাত দখল করা বা এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছেন বা আমাদের নাম, দলের নাম অতীতে ব্যবহার করেছেন বা অন্য যে কোনো দলের নাম যদি আগামীতে ব্যবহার করা হয়ে থাকে, সেটা আমরা অবশ্যই, আমি যদি দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করি, অবশ্যই সেটাকে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না। এবং আমাদের এই এলাকা যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে, দিনের রাতের যে কোনো সময় মা বোনেরা, ভাইয়েরা, ছোট শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারে, মুরব্বীরা যাতে চলাফেরা করতে পারে, সেটা অবশ্যই নিশ্চিত করা হবে। এটার কোনো অন্য কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় অবশ্যই হবে না, এতটুকু আপনারা আমার থেকে নিশ্চয়তা পেতে পারেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কৌশলের নামে গুপ্ত সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি, বলেছেন তারেক রহমান। কাঁদলেন গুম খুনের শিকার পরিবারগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা শুনে, আশ্বাস দিলেন পাশে থাকার। ইসির আপিল শুনানিতে হট্টগোল, কুমিল্লায় হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল মঞ্জুরুলের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ইইউ প্রতিনিধি দল। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, গণমাধ্যম সম্মেলনে বলেছেন সিনিয়র সাংবাদিকরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।